আমি একটু আমার সাবজেক্ট মিলিটারি ডিটেইলিং এ যাই। এটা তো এখন অনস্বীকার্য যে ট্রাম্প মানে যখন ল্যাজে খেলাচ্ছেন, আর কেউ বিশ্বাস করে না ওনাকে। উনি যে কথা বলছেন, ইরান একেবারেই কিন্তু বলেনি যে আমরা কথা বলতে চাই। ইরান 10 দিন সময় ইরান চায়নি। এটা একদম অসার কথা। কেন চায়নি? কারণ ইরান জানে, সারা পৃথিবী জানে, বিশেষ করে মিডল ইস্টের লোকেরা এখন জানে, ভেনেজুয়েলার লোকেরাও জানে যে আমেরিকার সঙ্গে ট্রাম্পের সময় কথা বলা মানে সাপকে চুম্বন করা। কথা বলার মধ্যে আপনাকে খুন করে দেবে, সাপকে চুম্বন করা। ভেনেজুয়েলা কথা বলতে বলতে মাদুরো আর তার স্ত্রীকে গুন্ডা পাঠিয়ে তুলে নিয়ে গেছে। হেজবোল্লার সঙ্গে কথা বলতে বলতে তারা নাসরাল্লাহকে খুন করেছে বড় ভারী বোমা ফেলে। তারা ইসমাইল হানিয়ে, মানে আমাদের যারা হামাসের প্যালেস্টাইনিয়ানের যে যারা নেগোশিয়েটার, মানে মিলিটারি ফিগার না, তাকে খুন করেছে তেহরানে। আর আমরা খামেনির ব্যাপারে কি হলো দেখলাম, যখন আবার ইরান একটু নরম হয়েছিল, বারবার সেই মানে কি বলবো, সিঁদুরে মেঘ এরা দেখতে পায় না। খামেনেই কোনো ইন্টেলিজেন্সের ব্যাপার না, ইরানের টপ নেতা, উনি ওনার পরিবার সমেত মেয়ে, জামাই আর 14 মাসের নাতনি যারা, তাদের নিয়ে বাড়িতে ছিলেন। কোনো একজন ইন্টেলিজেন্স মোজাদ ফোজাদ কিচ্ছু না। কেননা তখন কথা হচ্ছিল যে নিউক্লিয়ার ডিলটা করে ফেলেছে, মানে এগ্রিমেন্ট হয়ে গেছে আপনার ইরানের সঙ্গে, ইরানের যে যারা দিক থেকে কথা বলছিলেন, আর আমেরিকার দিক থেকে ট্রাম্পের জামাই জারেড কুশনার, রাষ্ট্রীয় উইটকফের সঙ্গে এগ্রিমেন্ট প্রায় হয়ে গেছে। এটা আমার কথা নয়, ওমান ছিল মাঝখানে, তারা ঘটক ছিল। ওমান বারবার বারবার বলে যাচ্ছে, তখনও বলেছে, এখনো তারা বলে যাচ্ছে যে এগ্রিমেন্ট হয়ে গেছিল, মানে পুরো নিউক্লিয়ার এগ্রিমেন্ট 90% হয়ে গেছে। তার মধ্যে তারা খুন করে শুরু করেছে আর খেলাটা আর কি, খামেনি। ইরান কথা বলছে না। ইরান কথা বলবে, পাকিস্তানে যাবে, তার স্পিকার আর কি, পার্লামেন্টের স্পিকার, যাকে নিয়ে এরা একটু মাতামাতি করছে ট্রাম্প এখন, সেই শুনেই স্পিকারের ওপরে এরা মাথার দাম দিয়ে ফেলেছে ইসরায়েল। তারা তাকে ট্র্যাক করছে, বাড়ি থেকে বেরিয়ে পাকিস্তান তো যেতে হবে তাকে, তার মধ্যে খুন করে ফেলবে। এইটা ইন্টেলিজেন্সটা, এটা তো আইএসআই আর জানেন আপনি, আমেরিকান ইন্টেলিজেন্স একসঙ্গে চলে পাকিস্তানে। তারা খবরটা পেয়ে কথাটা হচ্ছে তাকেও খুন করলে কথাটা কার সঙ্গে বলবে বলে আপাতত ভদ্রলোক প্রাণে বেঁচে গেছেন। ইরান কথাটা তো কিচ্ছু বলতে চাইছে না। এটা ইরানের, দেখুন, ব্যাকস টু দ্য ওয়াল, তারা ওই ডেড হ্যান্ড খেলবে। ডেড হ্যান্ড কথাটা স্ট্র্যাটেজিক এতে ব্যবহৃত হয়েছিল আজ থেকে 50 বছর আগে, যখন সোভিয়েত রাশিয়া ছিল। আমেরিকার একটা প্ল্যান ছিল ওই ডিক্যাপিটেশন স্ট্রাইক, যেমন ইরানের ওরা টপ নেতাদের মেরে ফেলছে বারবার, বা ভেনেজুয়েলা তুলে নিয়ে গেছে প্রেসিডেন্টকে, ওনার স্ত্রীকে। সোভিয়েত রাশিয়ার টপ নেতাদের, ব্রেজনেভের আমলে বা তার আগে কুসিজেনের আমলে তারা খুন করে দেবে, একটা ডিক্যাপিটেটিং স্ট্রাইক, যাতে করে তারপরে যে ওই নিউক্লিয়ার কাউন্টার অ্যাটাক করবে সোভিয়েত রাশিয়া, সেই অবধি ব্যাপারটা যাবে না। কেন তাদের নেত্রী তো কেউ নেই, মানে নেতৃবর্গ কেউ নেই, তো কে অর্ডার দেবে? তখন সোভিয়েত রাশিয়া একটা স্ট্র্যাটেজি নিয়েছে, ডকট্রিন, ডেড হ্যান্ড। সেটা হচ্ছে, যদি আমাদের আমেরিকা ফার্স্ট স্ট্রাইকে আমাদের নেতৃবর্গকে পুরো উড়িয়ে দেয়, সব ধ্বংস করে ফেলে, কিন্তু অটোমেটিক্যালি ওদের ওই যে অ্যাটমিক কাউন্টার অ্যাটাক যেটা আর কি, রিপোস্টে যেটা, সেটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তার জন্য কোনো নেতার লাগবে না, মৌখিক কোন অর্ডার লাগবে না। ইরান সেভাবে ডেড হ্যান্ড ধরে বসে আছে, মানে ইরানিয়ান ইকুইভ্যালেন্ট অফ ডেড হ্যান্ড, ওদের তো আর অ্যাটমিক বোমা নেই। সেটা হচ্ছে, যদি ইরান স্টেটের ইন্টিগ্রিটি থ্রেটেন্ড হয়, তখন ওরা কি করবে, সেটা আগে থেকে ওদের গেমটা এ করা আছে। যেটা সুবিধা বললেন, ওরা তো ওই আপনার শিয়াইট কারবালার ট্রেডিশনটা ওদের মধ্যে রয়েছে। তো হাসান হোসেন, এটা তো জানেন, হাসানের এখানে শাহাদাতের একটা ব্যাপার আছে। রমজান মাসে শুরু হয়েছিল যুদ্ধটা, এবং আমেরিকা তো মাথাটা মোটা, জানে না ট্রাম্পের জামাই, সে এখন যুদ্ধ পরিচালনা করছে, সে একটা রিয়েল স্টেটমেন্ট প্রমোটার, সে, তার মাথায় কতটা বুদ্ধি আপনি জানেন। আরো বেশি ব্যাপারটা সেই রমজানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আরো বেশি ওই অ্যাঙ্গেলটা ধরে ফেলেছে, কারবালার অ্যাঙ্গেলটা। এখন যদি এই 10 দিন পরে
ট্রাম্প যে প্রস্তুতি নিচ্ছে সুবিধা বিশদে বলেছিলেন ওরা কি কি করতে পারে। আগে ওই মিলিটারি পার্সপেক্টিভে আলোচনা করে তারপর স্ট্র্যাটেজি দেখছি। প্রথম হচ্ছে তারা খার্গ আইল্যান্ডে নামবে, যেটা অবভিয়াস। কেন খার্গ আইল্যান্ডে নামবে? 90% ইরানের তেল খার্গ আইল্যান্ড থেকে প্যাক হয়ে জাহাজে করে যায়, পুরো ইরানি ইকোনমি ধসে যাবে। সেখানে কি কি নামবে? তাদের মেরিনস আসছে, দুটো ব্যাটল গ্রুপ, একটা জাপান, সুদূর জাপান থেকে আসছে, আর একটা কাছে নর্দার্ন আটলান্টিক থেকে। তার টোটাল সেখানে 2500 মেরিন সৈন্য রয়েছে, অন্যান্য জাহাজ রয়েছে, মিসাইল শিপ ইত্যাদি রয়েছে। আর ইউরোপ থেকে আসছে 82 এয়ারবোর্ন ডিভিশন, তারা রোমানিয়াতে পোস্টেড ছিল। তাদের ফার্স্ট ব্রিগেডটা একটা স্পেশালাইজড ব্রিগেড আর কি। তারা করে কি, তারা ওই কি হোল ইনসার্শন করে, প্যারাট্রুপারদের কি হোল ইনসার্শন, মানে ধরুন ইরানের যে নেতৃবর্গ এখন রয়েছে তারা গিয়ে মেরে বা বার করে নিয়ে চলে আসবে। যেমন একে করে নেভি সিলরা করেছিল আমাদের আল কায়দার নেতাকে, আমাদের কি নাম, পাকিস্তানে অ্যাবোটাবাদে যেটা আপনার করেছিল ওসামা বিন লাদেন। কি হোল ইনসার্শন, আশেপাশে কেউ হবে না, কি হোল মানে চাবির মতন ঢুকবে। তারপরে ধরুন ওদের এই যে ইউরেনিয়াম এনরিচ যেটা রয়েছে, ওদের 60% এনরিচ ইউরেনিয়াম, 250 কিলো না কত রয়েছে ইরানে, সেইটাকে বার করে নিয়ে আসবে। খুব লিমিটেড কি হোল অপারেশন, সেইখানে নামবে, কয়েকশো সৈন্য বার করে নিয়ে আসবে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার যেটা রয়েছে IRGC, রেভলিউশনারি গার্ড, সেই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ঢুকে কয়েকশো সৈন্য গিয়ে উড়িয়ে দিয়ে বা তাদের ধরে নিয়ে চলে আসবে। এটা স্পেশালাইজড অপারেশন করে। এখন এখানে আমি না এটা বলতে বাধ্য হচ্ছে, আমার নিজের সাবজেক্ট, আমি এটাকে লোভ সামলাতে পারছি না। 82 এয়ারবোর্ন যে ডিভিশনটা আমেরিকা, এদের ইতিহাস আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপারেশন মার্কেট গার্ডেন হয়েছিল। এটা যারা সমর ইতিহাস পড়েন সবাই জানেন যে আমাদের জেনারেল মন্টগোমারি ফিল্ড মার্শাল তখন, উনি একটা অপারেশন প্ল্যান করেছিলেন যে একটা ডিভিশন ব্রিটিশ প্যারাট্রুপার আর্নহেম বলে ব্রিজ দখল করা, আর্নহেম বলে একটা শহর আছে রাইনের উত্তর দিকে, নামবে, ব্রিজ দখল করবে। সেই ব্রিজ থেকে 64 মাইল দূরে বেলজিয়ান বর্ডার দিয়ে হল্যান্ডে সেখানে ল্যান্ড ফোর্স মানে ব্রিটিশ 30 জেনারেল আর্কিওয়াটে 30 কোর ঢুকবে, অনেক বিশাল নিয়ে তারা ট্যাঙ্ক নিয়ে ঢুকবে। ওই 64 মাইল তারা দৌড়ে আসবে এবং সেই 64 মাইল তারা আর্নহেমে পৌঁছবে দুদিনে। তার মধ্যে আরো দুটো ব্রিজ পড়ে। একটা হচ্ছে আইনডোভেন বলে একটা জায়গা আছে, সেখানে আমেরিকান 101st এয়ারবোর্ন ডিভিশন নামবে, তারা আইনডোভেন দখল করবে। এবং নিমেগেন বলে একটা জায়গা আছে, ওয়াল রিভার আছে, ওয়াল রিভারের ওখানে আমেরিকান 82 এয়ারবোর্ন ডিভিশন, এই যাদের এখন কথা হচ্ছে, তারা নামবে, তারা ওই ব্রিজটা দখল করবে। সেটা হচ্ছে নিমেগেন, ওই নিডার রাইনের ওপর ব্রিজ, ওয়াল নদীর ওপর। নাহলে তো আর্নহেমে পৌঁছতে পারবে না, ট্যাঙ্ক নিয়ে যাবে কোথায়, ব্রিজগুলোতে চাই। সেই 82 ডিভিশন পুরো ডুবিয়েছিল। তারা নেমে, তারা প্রথমে তো যেখানে নেমেছে তাদের রসদ, এয়ারবোর্ন ডিভিশন প্যারাট্রুপার, তারা তো আর রসদ নিয়ে আসে না, পরবর্তীকালে রসদ আসবে। তারা এই গ্রোস পিক বলে একটা পাহাড়ি জায়গা আছে, সেইটাকে ওরা দখল করেছিল। সেখানে পরে রসদগুলো আসবে, প্যারাশুটে করে নামবে, গ্লাইডারে করে নামবে। সেইখানেও জার্মান মানে হোমগার্ড বাহিনী, তখন তো আর জার্মানদের অবস্থা খুব খারাপ, অর্গানাইজ সৈন্য না, হোমগার্ড বাহিনী কোনো রকমের অস্ত্রশস্ত্র নিয়ে লড়ছে, তারা পর্যন্ত এসে সেখানে আমেরিকান থেকে উৎখাত করে মানে কিছুক্ষণের জন্য খুব নাস্তানাবুদ করেছিল। তখন 82 ডিভিশন তারা করেছিল কি, ওয়াল নদীর ওপর দিয়ে তারা একটা ব্যাটালিয়ন, 3rd ব্যাটালিয়ন 504 রেজিমেন্টের, কেন বলছি এটা লোভ সামলাতে পারছি না, সেই 504 প্যারাশুট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট আজকের ফার্স্ট ব্রিগেড, আজকের 82 ডিভিশন এয়ারবোর্ন ডিভিশনের যে ফার্স্ট ব্রিগেডটা ওখানে পাঠিয়েছে ট্রাম্প, তাদের পূর্বসূরি হচ্ছে সেই 504 প্যারাশুট ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, সেটার নাম বদল হয়েছে। আমি বলে দিই দর্শকদের, তারা সেই নদী পেরোতে গিয়ে 26টা নৌকো করে, তাদের যে ল্যান্ডিং ফোর্সটা ছিল 50% ক্যাজুয়ালিটি হয়েছিল। 26-এর মধ্যে 13টা নৌকো ডুবে গেছিল, 50% মানে অর্ধেক লোক ক্যাজুয়ালিটি, মারা যায়নি সবাই, আহত নেই যারা নদীটা পেরিয়েছিল। তাদের বিরোধ কারা করছিল? একটা 305 ল্যান্ডশুটস ডিভিশন জার্মানদের, মানে যেটা হোম গার্ড ডিভিশন, টেরিটোরিয়াল আর্মি ডিভিশন, তো বৃদ্ধ মানুষ আর কি,
50-এর ঘরে পৌর মানুষ, 40-এর ঘরে তাদের বয়স, তাদের হাতেই অবস্থা হয়েছিল। আজকে চিন্তা করুন, তারা নামবে খার্গ আইল্যান্ডে, ইরান কিন্তু পুরো বসে আছে ডালা সাজিয়ে, বুঝতে পেরেছেন? তারা উপর থেকে এই সমানে বোমাবর্ষণে তাদের ছেলে মেয়ে মারা গেছে, তাদের নাতি নাতনি মারা গেছে, তাদের দাদু ঠাকুমারা মারা গেছে। তারা বুঝতে পারছেন তারা কি নিয়ে বসে আছে যখন 82 ডিভিশন ওখানে নামবে খার্গ আইল্যান্ডে, বা মেরিনরা নামবে। তারা কাদের ওখানে, ওখানে তো আর এই বোমা মিসাইল দিয়ে পুরো কাজটা হবে না। এই যে ইরানের যে এই শাহেদ 136 ড্রোন গুলো, এক একটা ড্রোন ইরান 10,000 এতে আপনার ডলারে বানাচ্ছে, ঠিক আছে? সেটার এখন দাম আরো মাস প্রডিউস করছে ওরা, 45,000 টাকা ভারতীয় টাকা তারা বানাচ্ছে। তাদের ওরকম হাজার হাজার, মানে সেই ড্রোনের অগুন্তি ড্রোন তাদের আছে। সেই ড্রোন দিয়ে আমার কাছে ছবি আছে, এই এখন তো ইরান তো ইসরায়েল তো এই তালে লেবাননকেও অ্যাটাক করে বসেছে, যে এই তালে যতটা আর কি হচ্ছে হয়ে যাক আগ্রাসন। লেবাননে একদিনে 2টো কোম্পানি, ট্যাঙ্ক কোম্পানি, মার্কাভা ট্যাঙ্ক, ওদের এক একটা ট্যাঙ্কের দাম 36 কোটি টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, ঠিক আছে? সেটা আপনার $4 মিলিয়ন। সেই এক একটা ট্যাঙ্কের ওই দাম, তাকে 45,000 টাকার ড্রোন দিয়ে 21টা ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে একদিনে, 2টো ট্যাঙ্ক কোম্পানি, এবং তার সঙ্গে 2টো বুলডোজার সাউথ লেবাননে। আপনি বুঝতে পারছেন এটা হেজবোল্লাহ করছে, একটা মিলিশিয়া, তারা প্রচন্ড মার খেয়ে তারা খুব দুর্বল। এখন সিরিয়ার মধ্যে দিয়ে তাদের রসদ আসছে না, সিরিয়াতে এখন ট্রাম্পের চামচা সরকার বসে আছে। ইরান সেখানে ডালা সাজিয়ে বসে আছে, এদের জন্য কি হতে পারে? এইটা হচ্ছে একটা সিনারিও। সেকেন্ড সিনারিও হচ্ছে তারা এই খার্গ ফার্গ দেখিয়ে অতটা করবে না, তারা যেটা করবে এইদিকে আর কি, সেই যখন ষাঁড়ের লড়াই হয় না, যখন এই বুল ফাইটিং হয়, লাল কাপড় ষাঁড়ের সামনে এ করে, ষাঁড় চার্জ করে, তখন সাইড থেকে তাকে মারে বল্লভ দিয়ে, খার্গ আইল্যান্ডারে দেখাচ্ছে। কিন্তু আসলে এরা করবে ডিক্যাপিটেটিং স্ট্রাইক করবে ইরানের যত পাওয়ার সেক্টর রয়েছে, ইলেকট্রিসিটি জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন যত লাইন রয়েছে, সেগুলোকে উড়িয়ে দেবে। তাহলে ইরান অন্ধকারে ডুবে যাবে, তাদের কমান্ড কন্ট্রোল, ডোমেস্টিক পাওয়ার, মিলিটারি পাওয়ার, হাসপাতাল থেকে সবে হবে। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইরানের যে নিউক্লিয়ার রিয়াক্টর, সেখানে বোমা ফেলবে। তার ফলটা হচ্ছে অ্যাটম বোমা ফেলার মতন তেজস্ক্রিয়তা ছড়িয়ে যাবে চারিদিকে। ইরান এই 3টে জিনিসই ওয়ার গেম করে নিয়েছে। ওয়ার গেম করে নিয়েছে মানে আগে থেকে তারা ড্রয়িং বোর্ডে ব্যাপারটাকে করে, এইটা করলে এই করবো, এইটা করলে এই করবো। যদি খার্গে নামে তো ইরান তো বসেই আছে যে ভাই ওখানে তোমরা এসো, আমরা সম্মুখ সমরে লড়বো, আমাদের ওখানে অ্যাডভান্টেজ আছে। যদি ইলেকট্রিসিটি তাদের ইনফ্রাস্ট্রাকচার উড়িয়ে দেয়, পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার, ইরান বলে রেখেছে, তারা ভদ্রলোক, তারা এদের মানে ওরকম প্রাকৃত জন নয়, নেতা নাই, তারা বলে রেখেছে আমরা, ইসরায়েলের তো বটেই, মিডল ইস্টে যত পাওয়ার জেনারেটিং সেন্টার আছে, আমেরিকার চামচে দেশ যেগুলো, ইউনাইটেড আরব এমিরেটস থেকে, বাহারেন থেকে শুরু করে, যেগুলো আমেরিকাকে রসদ দিচ্ছে, তাদের ওখানে ঘাঁটি দিচ্ছে, মানে তাদের জমিতে ঘাঁটি গাঁটতে দিচ্ছে, তাদের যত পাওয়ার স্টেশন সব উড়িয়ে দেবো, ইনক্লুডিং সৌদি আরেবিয়া। কিন্তু সৌদি আরেবিয়া হচ্ছে একমাত্র দেশ বাহরেনের পরে যারা আমেরিকাকে এখন খুঁচিয়ে যাচ্ছে, তোর লড়াই চালিয়ে যাও, একবার করেছো লড়াই চালিয়ে যাও। সৌদি আরেবিয়া কিন্তু তারা এমনিতেই ইরানের সঙ্গে শত্রু, বহু পুরনো শত্রুতা তাদের, তারা বলেছে আমরা উড়িয়ে দেবো। এবং যদি নিউক্লিয়ার রিয়াক্টারে তারা বোমা ফেলে উড়িয়ে দিয়ে তেজস্ক্রিয়তা ফেলায়, মানে যেটা আগে ওরা সুবিধা যেরকম বললেন জাপানের বিরুদ্ধে ওরা যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাটম বোমা ফেলেছিল, তাহলে ইরানের শেষ অস্ত্র ওই ডেড হ্যান্ড, তারা ডিমোনা নিউক্লিয়ার রিয়াক্টারে তারা হাইপারসনিক মিসাইল মারবে। ইসরায়েলের ডিমোনা নিউক্লিয়ার রিয়াক্টার আছে, তারা কেপেবিলিটি ডেমনস্ট্রেশন করে দিয়েছে ইরান। এই 3 দিন আগে ডিমোনা শহর, যেখানে নিউক্লিয়ার রিয়াক্টার আছে, তার থেকে 12 কিলোমিটার দূরে শহরটা, সেই শহরে তারা হাইপারসনিক মিসাইল তারা মারতে পেরেছে উইদাউট বিং ইন্টারসেপ্টেড। ঠিক যেমন এই অপারেশন সিন্দুরে ইন্ডিয়া একটা ক্যাপাবিলিটি ডেমনস্ট্রেশন করেছিল, নূর খান এয়ারবেস, যেটা আসিম মুনিরের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে, নূর খান এয়ারবেসে ব্রাহ্মোস মেরে অপারেশন সিন্দুরে ইন্ডিয়ান এয়ারফোর্স ডেমনস্ট্রেট করেছিল যে আমরা পারলে পাকিস্তানের জিএচকিউ জেনারেল হেডকোয়ার্টারও মারতে পারি। তারপরেই তো এই ট্রাম্পের বকু নিয়ে এলো মোদিকে, যুদ্ধ থামাও নারে অমুক করবো, যাই। তো এই ইরান বলে রেখেছে এটা আমরা করবো, তোমরা আমাদের উড়িয়ে দেবে, কিন্তু আমরা ইসরায়েলকে উড়িয়ে দেবো।
এবং তোমার যত এখানে এই বসংবদ চামচে দেশ আছে তাদের আমরা ধ্বংস করে দেবো ইকোনমিটা বহু বছরের জন্য। এবং তারা তো ইন্টারলিঙ্কড, আমেরিকার ইকোনমি ওয়েস্টের ইকোনমির সঙ্গে। এ বুঝে নাও তাহলে কি হবে।